সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। সিলেট নগরীর হাওলাদার পাড়ায় নিখোঁজের 50 ঘন্টা পর এক শিশুর লাশ মিলেছে। 3 বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ পাওয়ায় তার বাড়ির পাশের বাসারে পাওয়া গিয়েছে। আজ সোমবার 18 এপ্রিল সকালে বাড়ির পাশে রাহুল বাসারে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে। নিহত শিশুর স্বজনরা জানান, গেল শনিবার 16 এপ্রিল দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার লাশ পাওয়ার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের শোকের মাতম চলছে। এদিকে 3 বছর বয়সী শিশু রাহুল দাস নিখোঁজের ঘটনায় শনিবার সাধারণ ডায়েরি করেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রি রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদার পাড়ার কালীবাড়ি বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। সোমবার সকালে ঘরের প্রায় 20 গজ দূরে একটি বাঁশঝাড়ে রাহুলের লাশ দেখতে পান প্রতিবেশীরা। এই ঘটনায় সন্দেহভাজন এক মহিলাকে আটক করেছে পুলিশ। দীর্ঘ 1.5 বছর পর শুরু হলো সিলেটে পুলিশের নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আজ সোমবার 18 এপ্রিল দুপুরে মামলার প্রধান আসামি এসআই আকবর সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। আগামী 10 মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত 12 এপ্রিল অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল, তবে আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশন দাখিল করায় ওই দিন চার্জ গঠন হয়নি। পরবর্তী দিন ডিসচার্জ পিটিশনের শুনানির তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম। বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম এ ফজল চৌধুরী জানিয়েছেন, সোমবার সকালে কড়া নিরাপত্তায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়া সহ 5 পুলিশ সদস্যকে। দুপুর 12টার দিকে বিচারক মোহাম্মদ আব্দুর রহিমের আদালতে তাদেরকে হাজির করা হয়। এই সময় আসামিদের পক্ষে ডিসচার্জ পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞ বিচারক এ সময় পিটিশন না মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। তিনি বলেন, 6 জন আসামির মধ্যে 4 জনের পক্ষে ডিসচার্জ পিটিশন দেওয়া হয়েছিল আদালতে, সেটি না মঞ্জুর হয়েছে। আগামী 10 মে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। ওই দিন রায়হানের স্ত্রী তাহমিনা সহ আরো 2-1 সাক্ষ্য দেবেন। গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত হত্যা মামলার 5 আসামিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 18 এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ফখরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় প্রাণে হত্যার একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পানিয়া গ্রামের হেলাল মিয়ার সাথে দীর্ঘদিনের যাবৎ গ্রেফতারকৃতদের জমি সংক্রান্ত বিরোধিতা চলছিল। পূর্বশত্রুতার জের ধরে চলতি মাসের 8 তারিখে হেলাল মিয়ার ভাইয়ের খড়ের গাদায় আগুন দেয় অভিযুক্তরা। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হেলাল মিয়ার উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে হেলাল মিয়ার মাথায় কোপসহ শরীরের নানা স্থানে আঘাত করলে মারাত্মক জখমপ্রাপ্ত হন তিনি। তাৎক্ষণিক পরিবার এবং স্থানীয়দের সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে বন্ধ কোয়ারি থেকে পাথর তোলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু ব্যক্তি বর্ডার বাংলাদেশ বিজিবি সদস্যদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা একটি গুলি ছুড়লে স্থানীয় লোকজন সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এবং বিক্ষোভ করে। আজ সোমবার দুপুর 12:30টার দিকে জৈন্তাপুরের আসামপাড়া আদর্শ গ্রাম রাংনিপাড়া নদীর ঘাটস্থলে এই ঘটনাটি ঘটে। তবে এই ঘটনায় বিজিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটে জমে উঠতে শুরু করেছে কাপড় এবং জুতার বাজার। ইতোমধ্যে মার্কেট এবং শপিং মলগুলোতে বাড়তে শুরু করেছে নারী পুরুষের ভিড়। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কাপড় জুতার দাম হাঁকেন কেনা দামের চাইতে 2 থেকে 5 গুণ বেশি। বিষয়টি নজরে এসেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের। তাই এবার সরকারি এই সংস্থা এসব অতিরিক্ত মুনাফাখোর ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযানে নেমেছে। এমন অপরাধে সোমবার সিলেটের গোলাপগঞ্জে 5 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় সূত্র জানিয়েছে, 1000 টাকায় কেনা কাপড়ের দাম চাওয়া হয় 5000 টাকা। ভোক্তাদের সাথে দাম কষাকষি করে তা বিক্রি করা হয় কখনো 4000 টাকা, আবার কখনো বা 1500 টাকায়। বছরের পর বছর সিলেটের বিভিন্ন কাপড়ের বাজারে চলছে এভাবেই বেচাকেনা। ফলে কাপড় কিনতে গিয়ে ঠক খেতে হয় সাধারণ ভোক্তাদের। দর কষাকষি না করতে পেরে অনেকেই হয়তো 2 গুণ বা 3 গুণ দামে কাপড় কিনছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আবার অনেকে একাধিক দোকান যাচাই বাছাইয়ের মাধ্যমে দর কষাকষি করে যথাযথ দামে কাপড় কিনতে পারলেও ব্যয় হচ্ছে অতিরিক্ত সময় এবং শ্রম। অভিযানে নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আমিরুল ইসলাম মাসুদ। অভিযানে সহযোগিতা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 9 এর একটি টিম। হবিগঞ্জের বানিয়াচং এক নারীকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলার 9 নং পাকুড় ইউনিয়নের ফতেপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতেপুর গ্রামের ওয়াহিদ মিয়া তার নিজস্ব ভিটের মাটি আটকানোর জন্য বাঁশের খুঁটি দিয়ে আড় বাঁধছিলেন। এই সময় পাশের বাড়ির আব্দুল খালিক এসে ওয়াহিদ মিয়াকে বলেন এই বাঁশের খুঁটিগুলো তার বাড়ি থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে। এই নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের সৃষ্টি হলে আব্দুল খালিক মিয়া তার ছেলেরা এসে ওয়াহিদ মিয়াকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আব্দুল খালিক তার দরবল নিয়ে ওয়াহিদ মিয়ার স্ত্রী সরলা বেগমকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাঁঠাল গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন সরলা বেগম। তারপরেও নির্যাতন থামেনি। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হাফেজ ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় সরলা বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সরলা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ সোমবার জামালপুরের জেলা প্রশাসন মুর্শিদা জামান ওই কমিটি গঠন করে দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপপরিচালক দিলরুমা হাফিজকে কমিটির প্রধান করা হয়েছে এবং কমিটির অন্যান্য সদস্যরা হলেন এলজিইডি জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইদুজ্জামান এবং জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। সাতক্ষীরার তালা উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে 2 গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহত 2 জন হলেন সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানুল্লাহর ছেলে ইয়াসিন আলী এবং ইউনিয়নের আরদারি গ্রামের কুমরুদ্দিন সর্দারের ছেলে লালটু সর্দার। নিহত 2 জনের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরা উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানিয়েছেন, ইয়াসিন আলী এবং লালটু সর্দার পিকআপ ভ্যানে করে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাটের ফকিরহাটে। যাওয়ার পথে তারা দুর্ঘটনার শিকার হন। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেছেন, কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় বাগেরহাটগামী পিকআপের সঙ্গে সাতক্ষীরাগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় পিকআপ থেকে ছিটকে পড়ে 2 জন মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন ইয়াসিন আলীকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং লালটুকে খুলনা হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন বেলা 1টার দিকে এবং লালটু বেলা 1:30টার দিকে মারা যান। রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অজ্ঞান পার্টির সদস্য মনির ওরফে শশা মন্দিরকে গ্রেফতার করেছে র্যাব বলেছে, চলতি পথের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়া এক চক্রের সর্দার সে। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব 1-এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে মনির বলেছে সে একজন অজ্ঞান পার্টির সর্দার। তার বাহিনী দীর্ঘদিন ধরে শসা, নারিকেল ইত্যাদি বিভিন্ন খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাত্রীদের খাইয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যেত। ওই কৌশলের কারণে মনির চক্রের মধ্যে শশা মনির নামে পরিচিত ছিল বলে জানিয়েছেন র্যাব। নোমান আহমেদ আরও জানিয়েছেন, মনিরের নামে গাইবান্ধা, ময়মনসিংহ এবং ঢাকা জেলার বিভিন্ন থানায় হত্যা এবং ছিনতাইয়ের মামলা রয়েছে। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। মন্ত্রিসভার সদস্যদের গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে। আগের মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে কেবল প্রেসিডেন্টের ভাই এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসে নতুন মন্ত্রিসভায় রয়েছেন। অর্থাৎ ভাই মাহিন্দাকে রেখেই মন্ত্রিসভায় 17 জন নতুন সদস্য নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট গোটাবায়া। আজ সোমবার 18 এপ্রিল মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা। বার্তা সংস্থাটি জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে ও তার বড় ভাই মাহিন্দা রাজপাকসে শ্রীলঙ্কার মন্ত্রিসভার বাকি সদস্য পদত্যাগ করেন। জরুরি অবস্থা এবং কারফিউ অমান্য করে দেশব্যাপী হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ শুরু করার পর সংকটময় পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। নতুন সরকার গঠনের জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছিলেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজপাকসে, কিন্তু বিরোধী পক্ষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই অবস্থায় নিজ দলের প্রতিনিধিদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেন তিনি। সোমবার নতুন মন্ত্রিসভার 17 জন মন্ত্রী শপথ নিয়েছেন। রাশিয়ায় থাকা বিদেশি কোম্পানিগুলোর প্রায় 2 লাখ কর্মী চাকরি হারাতে পারেন। মস্কোর মেয়র সার্গেই সোবিনিয়ান আজ সোমবার এই আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিভিন্ন দেশে আরোপ করা নিষেধাজ্ঞার কারণে এমনটা হতে পারে। সার্গেই সোবিনিয়ান এক ব্লগ পোস্টে বলেছেন, আমাদের হিসাবে প্রায় 2 লাখ লোক কাজ হারানোর ঝুঁকিতে রয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তার জন্য গত সপ্তাহে কর্তৃপক্ষ $4 কোটি 10 লাখ মার্কিন অনুমোদন দিয়েছে।
সোবিয়ান আরো বলেন, প্রথমত বিদেশি প্রতিষ্ঠানগুলো যারা অস্থায়ীভাবে তাদের কার্যক্রম স্থগিত করেছে বা রাশিয়া ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানকার কর্মীদের লক্ষ্য করে এই নমুনা প্রকল্প দেওয়া হয়েছে। আপনারা শুনছিলেন সারাদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। টানা 6 দিন মৃত্যুহীন থাকার পর দেশে করোনায় আবারও মৃত্যু ঘটল। সর্বশেষ 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু ঘটেছে। এই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 36 জন, যে সংখ্যা আগের দিন ছিল 51। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 5460টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 0.67। আগের দিন এই হার ছিল 0.14। অধিদপ্তরের হিসাব বলছে এখনো পর্যন্ত দেশে 19,52,362 জনের করোনা শনাক্ত হয়েছে এবং আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন 18,91,197 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 355 জন। প্রতি 100 জনের সুস্থতার হার 96.87। এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 29,126 জন। সুপ্রিয় দর্শক, শুধু আপনারা শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।